হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আয়রাত এই ভেবে পাচ্ছে না এখন যে হুট করে গুলি কে আর কীভাবে চালালো, আর কেনই বা চালালো। আয়রাত তো তার জানার মতে এখন আর কারোর সাথে ঝামেলা করেনি, তাহলে এভাবে না বলে কুই গুলি। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে আজ আব্রাহাম থাকার ফলে আয়রাত বেঁচে গেছে। আব্রাহাম যদি সময় মতো আয়রাতের মাথার পেছনে হাত দিয়ে তাকে নিচে না নামিয়ে দিত, তাহলে বুলেট সোজা আয়রাতের মাথার পেছনে গিয়ে লাগতো। এগুলো ভাবতে ভাবতে আয়রাত অফিসের ভেতরে চলে গেল। যেতে দেখে অয়ন। ভাইয়া, বৌমনি এসেছো? আচ্ছা তুমি চাওনি কেন? অ্যাড্রেস যে দিলাম তোমাকে। বৌমনি, আই অ্যাম সো সরি। আসলে কাজের চাপে পড়ে গিয়েছিলাম তো অনেক বেশি, তাই যেতে পারিনি। সরি। আচ্ছা ইট ইস ওকে। কি হয়েছে? এত রাগে রাগে লাগছে যে? মরতে মরতে বেঁচেছি আজ। মানে? জানি না, আমি আব্রাহামকে নিয়ে বাইরে ছিলাম, তখন হুট করে গুলি চালানোর হয়েছিল। ভাগ্যিস আব্রাহাম বাঁচিয়েছে আমায়। আরে অনেক শোরগোল ছিল সেখানে, আর আমি তো আব্রাহামের সাথেই কথা বলছিলাম, খেয়াল করিনি, কিন্তু ও আমায় বাঁচিয়ে নেয়। আসলে কি আব্রাহিম আছে মানে কিভাবে সম্ভব? এটা অবিশ্বাস। এর জন্যই বলেছিলাম যে তুমি সেখানে যাও। আচ্ছা তো ম্যাম, হ্যাঁ, খুব বেশি খারাপ খবর আছে। কি হয়েছে আবার? ম্যাম, আসলে রায়হান জেল থেকে পালিয়ে গিয়েছে। কে? জি ম্যাম। কি এগুলো? এরা কি ঘাস খেয়ে পুলিশ হয়েছে নাকি? যত সব, এত বড় একটা ক্রিমিনাল জেল থেকে উধাও হয়ে গেল। পুলিশ অফিসার পুলিশ অফিসারদের চোখ ফাঁকি রেখে ইয়ার কি হচ্ছে আমার সাথে? বলদগুলো, জেলে কি ওরা বসে বসে লুডো খেলেছিল? এই সবকটাকে চাকরি থেকে বিদায় করো। রাশেদ, জি 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 ম্যাম। মানে ও কিভাবে পালালো সবাইকে ফাঁকি দিয়ে? ম্যাম, আসলে ঘটনাটা ঘটেছে বেশ কয়েক ঘন্টা আগে, কিন্তু আপনি তো বাইরে আব্রাহাম স্যারের সাথে ছিলেন, তাই বিরক্ত। আমি পাগল হয়ে যাব। আয়রাতের রাগে এই খবরটা যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। আয়রাত চিল্লিয়ে তার কেবিনে চলে গেল। মাথা প্রচুর গরম হয়ে আসে। আয়রাতের যেতেই অয়ন রাশেদকে বলে ওঠে, আব্রাহাম? যখন আমি দেখেছিলাম ওনাকে, আমার 2 রাত ভরে জ্বর ছিল। তাহলে এতদিন কোথায় ছিল ও? আমাদের কাছে কেন এলো না? পুলিশরা যে এত খোঁজ চালালো, পেল না কেন? প্রশ্ন তো অনেক আছে করার মতো, কিন্তু জবাব একটাও নেই। আমি যাই। জি ম্যাম। অন্যদিকে আব্রাহাম পাকাচ্ছে আরেক তালগোল। আসলে সে এই তালগোলটা ইচ্ছে করেই পাকাচ্ছে। কারণ হচ্ছে সে সব জেনে গেছে। অর্থাৎ সেদিন রাতে যে লোকটা আব্রাহামকে মারার জন্য পাঠানো হয়েছিল, সে আর কেউ না, বরং আয়রাত নিজেই পাঠিয়েছিল। তা আব্রাহাম জেনে গেছে। আব্রাহাম এটাও টের পেয়েছে যে আয়রাত কেন লোকটাকে পাঠিয়েছিল, শুধু টেস্ট করার জন্য। তো আয়রাত যেহেতু আব্রাহামের সাথে এমন করলো, আব্রাহাম একটা ছোটোখাটো টেস্ট নিল, তাহলে আব্রাহামের তো আর এত সহজে ছেড়ে দিতে পারবে না, তাই না? কিছু না কিছু একটা করতেই হবে। তাই আয়াতের মতো করে সেও একটা গন্ডগোল পাকিয়েছে, শুধু আয়াতের রিয়াকশন দেখার জন্য। ওই যে কোথায় আসে না, যেমন কুকুর তেমন মুকুর, সেম তাই। আয়াতকে রিটার্ন গিফট দিতে হবে না? আব্রাহাম তার বাড়ি এমনভাবে সাজাতে বলেছে যেন দেখে মনে হয় বিয়ে বাড়ি। আর হ্যাঁ, বিয়ে, তবে মিশে মিশে। আর আব্রাহাম একজন পাবলিক ফিগার হতে তার শুধু নিঃশ্বাস ছাড়তেও ভাইরাল হয়ে যায় বা মিডিয়া জেনে যায়। তখন তো আব্রাহামের বিয়ের খবর অবশ্যই ব্রেকিং নিউজ হয়ে যাবে। আব্রাহাম আরামসে বসে বসে গান শুনছে। আয়রাত তার কেবিনে চোখ বন্ধ করে বসে আছে। রায়হান জেল থেকে পালিয়ে গিয়েছে। কি করে হলো এটা? রায়হান যে চুপ করে বসে থাকার মতো লোক না, তা আয়রাত জানে। কে জানে আবার কোন দণ্ড বাঁধিয়ে দেয়। এখন যেন আয়রাত আর কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। আয়রাত বসেছিল নিজের কেবিনে, তখনই রাশেদ আসে। ম্যাম, আসবো? এসো। ম্যাম, তনয়ের সাথে আপনার প্রজেক্ট সাইন করার কথা ছিল। কোথায় ও? নিচের কেবিনে। আমি যাচ্ছি। আয়রা সোজা চলে গেল তনয়ার কাছে। রাশেদ বেশ বুঝতে পারছে যে একে তো নিজের ওপর এমন একটা জনমানব জায়গায় গুলি চলেছে, তার মধ্যে আবার এই রায়হান জেল থেকে পালিয়ে যায় খবর। সব নিয়ে যেন আয়রাত খুব টেনশনে আছে। আয়রাত
আয়রা তনয়ার কাছে গিয়ে দেখে তনয়া মুখটা কেমন গোমড়া। কি রে, কি হয়েছে তোর? दिल टूट गया। ছ্যাঁকা খাইছুস? কেডাই দিল? কিছু না। শোন, আমি তোকে আগে থেকে বলে দিয়েছিলাম, ওকে প্লিজ মন খারাপ করিস না। হয়েছে কি? আমি এইবার তোর সাথে কোনো প্রজেক্ট সাইন করতে পারবো না। শুধু তোর সাথে না, আমি এবার কোনো প্রজেক্টই সাইন করতে পারবো না। আচ্ছা থাক, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি অনেক টেনশনে আছি, আর আমার বেশ কিছু কাজও আছে ব্যক্তিগতভাবে। আরে বেবি, ইটস ওকে, বুঝেছি আমি। আচ্ছা, এবার তুই বল যে তোর মন খারাপ কেন? তুই খবর জানিস না? হ্যাঁ, আর খবর, নিজের খবরই তো শেষ নেই, আর খবর জেনে কি করব? অনিলের বিয়ে? মানে? আরে মানে আব্রাহামের আর কি, ওর তো বিয়ে হতে যাচ্ছে। গোবর মাখা জুতোর বাড়ি না খাইতে চাইলে চুপচাপ থাক। বিশ্বাস করিস না আমায়, তাই না? ওকে ওয়েট, এই দেখ। এই বলে তনয়া গিয়ে টিভি অন করে দিল। আর টিভিটা অন করতেই বাপ রে বাপ, এক একটা চ্যানেলের জন্য জার্নালিস্টরা ফাটা বাঁশের মতো গোলায় একটা কথাই লাগাতার বলে যাচ্ছে। অবশেষে নিজের জীবনে আরেকজনের আগমন ঘটল। নিজের লাইফ পার্টনারকে নিয়েই এলেন আব্রাহাম চৌধুরী অর্নিল। বিয়ে করেছেন তিনি। ব্যাস এটুকু বলতেই তনয়া টিভি বন্ধ করে দিল। টিভি অফ করাতে আয়রাত যেন কিছুটা চমকে উঠলো, কেননা আয়রাত এক ধ্যানে টিভির দিকে তাকিয়েছিল। কিরে, বিশ্বাস হলো তো এবার? না। অ্যাঁ? যেই বান্দা আগে থেকেই শাদিশুদা, সে আবার কিসে করে বিয়ে করবে রে? বল। বুঝলাম না। বিয়া খাতা পড়ি, আমিও দেখমু বিয়া কেমনে হয়। আয়রাত নিজের জ্যাকেটের উপরে কিছু বোতাম ঢিলা করতে করতে দ্রুত পায়ে তনয়ার কেবিন থেকে বের হয়ে পড়ে। এদিকে তনয়া ঠোঁট উল্টিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, হাঁকা কোনটা মাথা কোনটা কিছুই বুঝতে পারছে না। আয়রাতকে এভাবে বাতাসের গতিতে যেতে দেখে রাশেদ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। রাশেদ, জি দ্রুত অয়ন ভাইয়াকে বলো আমার কাছে আসতে, দ্রুত। বলছি। রাশেদ অয়নকে ইমার্জেন্সি ফোন করে ডাকে। অয়ন তার 10-15 মিনিট পরেই অফিসে এসে পড়ে। আয়রাতকে কিছু বলতে যাবে তার আগে আয়রাত সোজা অয়নের হাত ধরে ভাইয়া চলো এটা বলি গাড়িতে। আয়রাত এত জোরে ড্রাইভ করছে যে অয়নকে তার সিট শক্তভাবে ধরে রাখতে হচ্ছে। আয়রাত বেশ মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। তাকে দেখে মনে হচ্ছে যে এই রাস্তাটুকু যদি সে উড়ে যেতে পারতো তাহলে হয়তো তার ভালোই হতো। আয়রাত বোন, আমার কি হয়েছে বলবে তো? এত জোরে জোরে ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটু আস্তে। এখন আস্তে ধীরে কাজ করার সময় নেই। আব্রাহাম অনেক বেশি বার বেড়ে গেছে। মানে এই ছেলেকে কিছু বলি না দেখে একদম মাথায় চড়ে বসেছে। শুনেছি প্রেমের মোড়া জলে ডুবে না, কিন্তু একে আমি ডুবিয়েই ছাড়বো। নিজেও ডুববো আর ওকেও ডুবাবো। কথার কোনো কিছু বুঝি না। আর এখন কি আমার আব্রাহিমের কাছে যাচ্ছি? বিয়ে ভাঙতে যাচ্ছি। বহুত পুরানো এক্সপিরিয়েন্স আছে আমার বিয়ে ভাঙার। কার বিয়ে? কিসের বিয়ে? আব্রাহামের বিয়ে। বিয়ে তো আব্রাহিমের হয়ে গেছে, তাও তোমার সাথে। কত বড় খচ্চর, ঘরে বউ থাকতে আবার একবার বিয়ে করতে যাচ্ছে। নিকুচি করেছে ওর বিয়ের কথা। একদম আজীবনের জন্য বিয়ের স্বাদ মিটিয়ে দেব, চুল টেনে ছিঁড়ে দেবো আমি ওর। কুল কুল কুল। ধুর, আমি কুলি আছি। আয়রাত এমন বকর বকর করেই আব্রাহামের বাড়ির সামনে চলে গেল। কিন্তু এখানে বাধে আরেক বিপত্তি, কেননা বাড়ির সামনে প্রায় অনেক গার্ড। আয়রাত গাড়ির জানালা দিয়ে তার মাথা বের করে গার্ডদের উদ্দেশ্যে বলে ওঠে, ও ছেলেপেলা যারাই আছো, জলদি সামনে থেকে সরো। ম্যাম সরি, আমরা সরতে পারবো না, স্যারের নির্দেশনা রয়েছে। ওয়াও, নিষেধাজ্ঞা রাইট? জি ম্যাম, স্যার আপনাকে ভেতরে যেতে মানা করেছে। পোলার তো দেখি মাথার চুল থেকে শুরু করে একদম পায়ের নখ অব্দি খালি কলিজা আর কলিজা। আমাকে না করেছে, আচ্ছা আমিও দেখবো কিভাবে না করে থাকে আমাকে। আয়রাত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। অয়ন অবাক হয়ে আয়রাতের দিকে তাকিয়ে থাকে। মানে হ্যাঁ, জব গার্ডগুলো আয়রাতকে ভেতরে যেতে মানা করলো, আর আয়রাত এত ভালো কবে থেকে হলো যে বলা মাত্র সোজা সেখান থেকে চলে এলো? মানে কি? আয়রাত কিছু না বলেই গাড়ি নিয়ে তো এসে পড়েছে, তবে এবার উল্টো ঘুরে, অর্থাৎ গাড়ি নিয়ে ইউটার্ন নিয়ে নিয়েছে। আর এত জোরে মোড় নিয়েছে যে অয়ন আবার স্থির শক্ত করে চেপে ধরে। আয়রাত কিছু না বলেই
হাওয়ার গতিতে গাড়ি নিয়ে যায় আব্রাহামের বাড়ির মেন গেটের দিকে। গাড়ি সাঁই সাঁই করে গেটটির দিকে এগিয়ে আসছে। কেউ এই গাড়ির নিচে পড়লে সেখানে সোজা নির্লাহ। গাড়িটা প্রথমে আরাতের গাড়িকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এটা গাড়ি নাকি কোনো লাগাম ছাড়া সার কে জানে। গাড়ির নিচে পড়ে যাওয়ার ভয়ে সকলের গাড়ি সামনে থেকে বেশ দূরে সরে এসে পড়ে। আর আয়রাত কানের পর্দা ফাটানোর মতো একটা বিকট শব্দে বাড়ির গেটটা উড়িয়ে নিয়ে যায়। গেট পুরো ভেঙে ভেতরে ঢুকেছে। আব্রাহাম, রাত্রি আর তার মা লাবণী সবাই বাড়ির ভেতরেই বাকি দিনগুলোর মতো বসেছিল। কিসের বিয়ে? কিছুই না, তবে একটা ফ্যামিলি গেট টুগেদার রেখেছিল আর বাড়ি সাজিয়েছে। লাবণী আব্রাহামকে বাড়ি সাজানোর ব্যাপারে জিজ্ঞেস করলে আব্রাহাম হেসে তা উড়িয়ে দিয়েছে। অর্থাৎ বিয়ে ছাড়াই বিয়ের মতো সাজ। তারা শান্তিতে ভেতরে বসেছিল, কিন্তু বাইরের এমন শব্দে তাদের মনে অশান্তি নামিয়ে দিল। উফ, দারুণ তো ছিল এইটা, সেই মজা লাগলো ভাইয়া। তো আয়রাত পাশে তাকিয়ে দেখে অয়ন চোখ মুখ সব খিচে বন্ধ করে রেখেছে। ভাইয়া শেষ 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 সব শেষ, জিন্দা আছো? অয়ন ঘেমে গিয়েছে ভয়। আমি কেন আসছিলাম তোমার সাথে বৌমণি? ছাইড়া দাও মা, কান্দা বাঁচি। তুমি ভেতরে যাবে? আসছি। আমি গেলাম। আয়রাত গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখে বেশ কিছু মানুষজন। একটা মেয়ে বসে আছে আর তার পাশেই আব্রাহাম। আয়রাত বিনা বাক্যে সোজা আব্রাহামের কাছে চলে গেল। আব্রাহাম ভাবেওনি যে আয়রাত এভাবে তার বাড়িতে এন্ট্রি করবে। আব্রাহাম বাঁকা চোখে তাকিয়ে দেখে আয়রাতের বাম হাতে গান। আয়রাত বাড়ির ভেতরে যখনই আসে তখনই আয়রাত চিল্লে বলে ওঠে, এই বন্ধ করো তো এসব আজাইরা বিয়ে টিয়ে, কোনো কিছুই হবে না, কোনো বিয়ে হবে না এখানে, সব বন্ধ। ও, গেটটাই ভেঙে দিলে? আপনাকে ভেঙে দিতে 2 সেকেন্ড সময় লাগবে না আমার আব্রাহাম। আর কত ভাঙবে? বিয়ে করছেন আপনি? হ্যাঁ, মন চাইলো তাই। আপনি বিয়ে কেন করছেন? মানে কি? এটা লোক দেখানোর জন্য নাকি শুধু আমাকে দেখানোর জন্য? কোনটা বলুন তো? দুটোই। এবার যাও প্লিজ। দুটোই। এবার যাও প্লিজ। আমি তোমাকে ইনভাইট করিনি, সো বিন বলাই মেহমান হয়ে এসো না। আমি কোনো মেহমান না। যাকে ছাড়ুন, এসন। যাকে ছাড়ুন এখন। আমি কথার প্যাঁচ খেলতে যাচ্ছি না। এই বিয়ে বন্ধ করুন। আর যদি না করি তো? এখানে যে কটা মানুষ আছে সব মরবে। আরে লাস্টে প্রথমে আপনাকে মারবো, তারপর নিজে মরবো। আমাকে মারার হুমকি দিচ্ছ? সাহস আছে? আব্রাহামের কথায় আয়রাত রাত্রির দিকে রিভলভার তাক করে ধরে। সবাই চিল্লিয়ে ওঠে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ও বউ না। বউ এখনো এখানে আসেইনি। মিথ্যা। হোয়াট? আমি কি? আমাকে কি পাগল মনে হয় নাকি আমি মেয়ে দেখে আমাকে হালকার উপরে নেন? কোনটা বলুন তো? প্রথমটা। এটা কোনো বিয়েই না, রাইট? এটা শুধু বিয়ের ঢং। কোনো বিয়ে এখানে হচ্ছেই না। কেন আমার লাইফে ইন্টারফেয়ার করছো? মানুষটা যখন নিজেরই হয় তখন আর বলে কয়ে ইন্টারফেয়ার করতে হয় না। আরে তো অ্যাটেনশন এভরিওয়ান, এখানে কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। আর সামনে এই যে ছেলেটাকে দেখছেন সবাই, এই আমার জামাই জান, আমার জীবনের প্রথম ভালোবাসা, আমার সব। আমাদের বিয়েও হয়েছে। আর এত কিছু হবার পরও কেউ কি আশা করে রাখে যে আব্রাহামকে আমি আবারও বিয়ে করতে দেব? আয়রাত, সিনকেট করো না। যে মেয়ে আপনার দিকে নজর দেবে, আল্লাহ, ওকে আমি যে কি করব। ক্যান ইউ প্লিজ স্টপ দিস ননসেন্স? বের হন সবাই এখান থেকে। কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। সবার যার যার বাড়ি যান। আয়রাতের কথায় সবাই এক এক করে বাড়ি থেকে বের হয়ে পড়ে। আয়রাত দেখে আব্রাহাম 2 হাত ভাঁজ করে মুখ শক্ত করে তার দিকে তাকিয়ে আছে। আয়রাত তার দাঁত দিয়ে ঠোঁটগুলো চেপে হেসে ওঠে। হায়, আমার শরম লাগে তো জামাই এইভাবে তাকাইলে। তুমি আসলেই পাগল। পাগল ছাড়া দুনিয়ায় চলে না। সব নাটক শেষ। হোয়াট? এখন আর কি কিছুই না। কাল সকালে টিভি চ্যানেলে বড় বড় অক্ষরে হেডলাইন লেখা হবে, ভেঙে গেল আব্রাহাম আহমেদ চৌধুরীর সরি আব্রাহাম চৌধুরীর অর্নিলের নাটক, বিয়ে। আমি আসি আজ,
থাকুন আমার জামাইজান, টাটা, লাভ ইউ। এই বলে আয়রা তার পেছনে ঘুরে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। চোখগুলো তার বড় বড় হয়ে গেছে আব্রাহামকে দেখে। অপলকহীনভাবে আব্রাহামের দিকে তাকিয়ে আছে অয়ন, যেন কোনো ভূত দেখে ফেলেছে। আয়রাত অয়নের কাছে এলেই অয়ন কি বলবে কি বলবে না তা হকচকিয়ে উঠে। আয়রাত ক্ষীণ হাসে অয়নকে দেখে, পরক্ষণে আহসানও হাসে সেখানে। আয়রাত, অনেক ঝামেলা হয়েছে, এখন চলো এখান থেকে। তুমি কখন আসলে? এসেছি, এখন চলো। আহসান আয়রাতের হাত ধরে নিয়ে বাইরে এসে পড়ে। তাদের চলে যেতে আব্রাহাম দেখে রাত্রি তার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম রাত্রিকে বা অন্য কাউকে এসব ব্যাপারে কিছুই বলেনি, তারা এসব কিছু জানেই না। তাই হঠাৎ এমন একটা কাণ্ড হওয়াতে তারা সবাই অবাক। রাত্রি প্লিজ, আমি এখন এইসব কোনো কিছুর ব্যাপারেই কোনো কথা বলতে চাচ্ছি না। এই বলে আব্রাহাম সিঁড়ি বেয়ে উপরে তার ঘরে চলে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আরাতে চলে যাবার পরে আব্রাহাম সোজা তার ঘরে এসে পড়ে। সে তো শুধু আরাতকে একটু ঝটকাতে চেয়েছিল। অবশ্য আব্রাহামের আগে থেকেই জানতো যে আয়রাত এটা জানার পরে অনেক বড়সড় কিছু একটা করবে। ভাগ্যিস বউ নামে কোনো মেয়েকে এখনও পায়নি সে, তা না হলে যে কী করতো আল্লাহ জানে। তবে আব্রাহামের এবার বেশ রাগ লাগছে, খুব বেশি। আব্রাহাম তার এক হাত দিয়ে মাথার চুলগুলো খামচে ধরে, সারা ঘরে পায়চারি করে যাচ্ছে, কিন্তু তবুও রাগ থামার নাম নেই। অবশেষে আব্রাহাম তার ফোনটা তুলে একজনকে ফোন দেয়। হ্যালো, না জি স্যার, বলুন। এই যে এই আহসান আছে না, এর পুরো বায়োডাটা আমার চাই, পুরো বায়োডাটা। ওকে? জি স্যার, ও আহসান আহমেদ আইরাতের সাথেই কাজ করে। 1 বছর হবে সে আইরাতের সাথে আছে। 1 বছর, তাই না? জি। এই বলে আব্রাহাম ফোনটা কেটে দেয়। এবার একটু বিষয়টা ক্লিয়ার করি। হায়াতের সাথে কাজ করে এই তনয়া আছে, সে আসলে কোনো নিজের কোম্পানির সুবিধার্থে আয়াতের সাথে কাজ করে না। এই তনয়া নামে মেয়েটা আব্রাহামেরই পাঠানো একটা মেয়ে, যে বেশ কিছুদিন যাবৎ আয়াতের সাথে আছে। তবে তনয়ার একটা ছোটোখাটো কোম্পানি আছে বটে, আর সেটার অজুহাত দিয়ে সে আয়াতের সাথে রয়েছে। আসলে ব্যাপারটা এতটাই চালাকির সাথে করা হয়েছে যে আয়রাত টেরও পায়নি। অবশ্য তনয়া যখন আয়াতের সাথে কাজ করতে শুরু করে তখন আয়াত বেশ ইনফরমেশন নিয়েছিল তনয়ার নামে। তবে সে এটা জানতো না যে তনয়ার পেছনে আব্রাহাম রয়েছে, আর আব্রাহাম তখন নিখোঁজ ছিল। আয়াত বুঝতে বা কী করে যে তার আব্রাহাম আছে, আর এই তনয়ার পেছনেও সেই আছে। সো এই আব্রাহামের কনসার্ট, সেখানে আয়াতকে নিয়ে যাওয়া, আব্রাহামের মুখোমুখি করা আয়াতকে, এগুলো সবই আব্রাহামের প্রিপ্ল্যান ছিল। তবে এর মাঝে আরও একটু টুইস্ট বাকি আছে। আব্রাহাম চুপ করে বিছানার উপরে বসে পড়ে, রাগে হাত পা কাঁপছে। আর কেন রাগে কাঁপছে সেটাও তার জানা। সেটার কারণ আহসান। আব্রাহাম আহসানকে নিয়ে বেশ কেঁপে রয়েছে। আহসানের এতটা ক্লোজ আসা আয়রাতের, স্পেশালি আয়রাতের হাত ধরা, এত কথা বলা, সেগুলো যেন আব্রাহামের সহ্য করতেই পারে না। আর একটু আগেও নিচে আহসান কীভাবে আয়াতকে টেনে বাইরে নিয়ে গেল তাও আব্রাহাম দেখেছে। আব্রাহাম রাগে হাতে থাকা ফোনটা একটা আছাড় মারে। কিন্তু এমন করার মানে কি? কেন করছে ও? ওকে আমার ক্লিয়ার কথা বুঝে না নাকি আজও? আমি জানি না ম্যাম, তবে কবির চেয়েছে যে যত জলদি সম্ভব তত জলদি আপনার সাথে দেখা করতে। এখন সে কোথায়? ওই যে ম্যাম সামনে আসতেছে। রাশেদের কোথায় আয়রাত তার পেছনে তাকিয়ে দেখে কবির আসছে। এই হচ্ছে কবির, বেচারা বেশ ভালোই। গত 2 বছর যাবৎ এই আয়াতের পেছনে পড়ে আছে, উদ্দেশ্য বিয়ে। এই নিয়ে অনেক ঝামেলাও হয়েছে, না জানি কত হাজারবার আয়রা তাকে রিজেক্ট করেছে। একবার তো হেও হয়েছিল যে এই কবির পাগলের মতো করে আয়াতকে না বলে কই তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। আর মিডিয়ার স্বভাব তো সবারই জানা, তিল থেকে তাল করতে এদের বেশি একটা সময় লাগে না। এখানেও ঠিক তাই হয়েছে। সব কিছু ভালোই ছিল, কিন্তু যেদিন আয়াতের লাইফে সর্বপ্রথম অ্যাওয়ার্ড ফাংশন ছিল, ঠিক তার একদিন আগে এই আয়রাত আর কবিরের বিয়ের ভুয়া অ্যানাউন্সমেন্টটা হয়েছিল।
যা আয়রা টিভি চ্যানেল থেকে জানতে পারে। আর এটা জেনে তো আয়রাতের মাথা প্রায় ঘুরে পড়ে যাওয়ার উপক্রম ছিল। তাই সব কিছু হ্যান্ডেল করার জন্য আর নিজের এয়ারটা আর নিজের এয়ার শোতে যেন কোনো নেগেটিভ ইফেক্ট না পড়ে, তাই দ্রুত আয়রাত কবিরের সাথে কথা বলে। আয়রাত তাকে জীবনেও বিয়ে করতে পারবে না সাফ পরিষ্কার মানা করে দিয়ে আয়রাত সেই নিউজটা ফেক প্রমাণ করে দেয়। অতঃপর সেই ব্যাপারটা কেটে যায়, কিন্তু ব্যাপারটা কেটে গেলেও কেটে যায়নি সে মানুষটা কবির। কবির ওর মতো করে লেগেছিল আয়রাতের পেছনে, এমনকি এখনও আসে। এখনও সে আয়রাতের পেছনেই ঘুরে। সে প্রায়ও আয়রাতের খোঁজে তার অফিসে আসে, আজও এসে পড়েছে। আয়রাত কবিরের দিকে চোখ ছোট ছোট করে কঠোর মুখ নিয়ে তাকিয়েছিল, আর রাশেদ আয়রাতের পেছনেই দাঁড়িয়ে তার এক হাতে মুখে ঠেকে মিটমিটে হাসছে। কেমন আছো আইরো? বর্তমানে টক ঝাল মিষ্টি সবই আছে। ও না 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 না, সরি, মিষ্টি না, এটা আমি পছন্দ করি না, আর আমায় স্যুটও করে না। তুমি তো এমনিতে যে মিষ্টি, আরও মিষ্টি হলে ডায়াবেটিস হয়ে যাবে তো। কবিরের কথায় রাশেদ ঠিক করে হেসেই দেয়। আয়রাত চোখ কিছুটা গরম করে দিয়ে রাশেদের দিকে তাকায়। আহাম আহাম কবির লিসেন, আমি পারবো না, সম্ভব না, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি ম্যারিড কবির। কিন্তু আব্রাহাম তো আর বেঁচে নেই, তাহলে ব্যাস, ওখানেই থেমে যাও, যেটুকু বলেছো সেখানেই থেমে যাও, আর বলো না। কে বলেছে আব্রাহাম নেই? ও আছে। একটা লাস্ট চান্স দেওয়া যায় না? ও ফর গড সেক স্টপ, হোয়াট ডু ইউ মিন বাই লেটস চেঞ্জ? আমাদের আগে কি কোনো সম্পর্ক ছিল নাকি যে তার মাঝে ভেঙে গিয়েছিল? আর এখন আমি তোমাকে লাস্ট চান্স দেব। যেখানে কোনো কিছুই ছিল না সেখানে লাস্ট চান্স মানে কি? এটা আসে কোথা থেকে? আমি তোমাকে ফার্স্ট চান্সই দেব, কবে দিয়েছিলাম, যা লাস্ট দেব। কিন্তু আইরাত, আমার ভালো লাগে তোমাকে অনেক বেশি। আয়রাত কয়েক কদম কবিরের দিকে এগিয়ে যায়। ভালো লাগা আর ভালোবাসা দুই আলাদা আলাদা জিনিস, এদের একসাথে মিশিও না। এর আগেও তুমি আমাকে না বলেই আমাকে নিয়ে এত বড় একটা নিউজ করে দিয়েছিলে। বেশি কিছু বলিনি আমি তোমাকে সেই দিন, কিন্তু প্লিজ এইবার না কবির, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি অনেক আগেই একজনের নামে লেখা হয়ে গেছি। আল্লাহ হাফেজ। এই বলে আয়রাত সেখান থেকে দ্রুত পায়ে কেটে পড়ে। সত্যি এখন এসব তার কাছে প্রচুর বিরক্তিকর লাগছে। একে তো আব্রাহামের এমন হঠাৎ বিয়ের কথা শুনে আয়রাতের পায়ের রক্ত একদম মাথায় উঠে গিয়েছিল, আর এখন কিনা তার নিজেরই বিয়ে। ছেলেটা বুঝে না নাকি? আয়রাত সেখান থেকে সোজা নিজের কেবিনে চলে যায়। তারপর একটা কোল্ড কফি অর্ডার দেয়, কেননা এখন তার মাথা খুব বেশি গরম, আর এই মুহূর্তে তার ঠান্ডা কিছু দরকার। আয়রাত কিছু ফাইল চেক করছিল, তখন কেবিনে তনয়া আসে। আসবো? আয়। কি রে, তখন ওভাবে চলে গেলি যে? আর কোথায় গিয়েছিলি? তা আগামীকাল টের পাবি। মানে? আগামীকাল সব টিভি চ্যানেলেই দেখবি, তুইও দেখে নিস। বাই দ্য ওয়ে, কবির কি বলে আবার? বিয়ে? হ্যাঁ, তো করে নে না। কি মাথা খারাপ হয়েছে নাকি তোর? কি উল্টোপাল্টা বলে যাচ্ছিস? কোনটা? আরে না, তা হতে যাবে কেন? আমি বলছি যে যখন তোদের এঙ্গেজমেন্টটা হয়ে গেছে তাহলে বিয়েটা জলদি করে নে। তনয়া কোথায় আয়রাত হাত থেকে ফাইলটা ঠাস করে টেবিলের উপরে রেখে এক ঝটকায় বসে থেকে উঠে দাঁড়ায়। কপাল কুঁচকে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, হোয়াট? আস্তে। এই, তুই কি বললি? এঙ্গেজমেন্ট? কাদের? আরে তোর আর কবিরের। কানের ঠিক 3 ইঞ্চি দিয়ে এমন থাপ্পড় খাবি যে পড়ে যাবি, শুনতে পারবি না বলে দিলাম। 3 দিন অবধি ঝনঝন করবে। আমার কি দোষ? তো কি বলেছিস তুই? এইসব এঙ্গেজমেন্ট মানে? আরে কবিরের মাথা খারাপ হয়ে গিয়েছিল যে সে আমার পেছনে পড়েছে, আর সেই দিন ডিরেক্ট বিয়ের কথা সবাইকে জানিয়ে দিয়েছিল, তাও ফেক, ভুয়া, কিছুই না। ও আচ্ছা আচ্ছা। আয়রাত আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে পড়ে। বাকিদের সব কিছু দেখতে বলে আয়রাত নিজে বাসায় চলে আসে। আয়রাতকে এখন বিকেলের সময় বাসায় আসতে দেখে ইলা বেশ অবাক হয়, কেননা আয়রাত বিকেলে কখনোই বাসায় আসে না। আয়রাত এসেই সোফাতে ধপ করে বসে পড়ে। কিরে, এই সময় বাসায় এলি যে? কিছু কি হয়েছে নাকি? আবার কবির?
ওই ছেলেটা যে তোকে নিয়ে একবার বিয়ের কথা পাবলিক করে দিয়েছিল। হ্যাঁ, তুমি জানো না দাদি আমাকে নিয়ে ঠিক কতটা ঝামেলায় পড়তে হয়েছে। সবাই তো সিরিয়াসলি নিয়েছিল। কবির আজও এসেছিল আর এগুলোই বলেছে। সত্যিই আমার যদি মাথা মোটা খারাপ হয়ে যেত না, আমি কিন্তু একদমই বিনা বাক্যে ওটাকে ওখানে শ্যুট করে দিতাম, একদম জ্যান্ত পুঁতে দিত। একটা মানুষ যে আর কতটা ভাবে কিভাবে বোঝানো যায় বলো তো। আচ্ছা যাকে, তুই আগে মাথা ঠান্ডা কর। রনিত কোথায়? ড্রয়িং করছে। আমার একটু ঘুমের প্রয়োজন, অনেক দৌড়ঝাঁপ হয়েছে। আচ্ছা যা যা, আগে রুমে যা। আয়রাত দ্রুত পায়ে রুমে চলে আসে। রুমে গিয়ে কোনো রকমের নিজের ওপর থেকে জ্যাকেটটা খুলে ফেলে। তারপর মাথার উপরে টাইট করে বেঁধে রাখা চুলগুলো খুলে দেয়। ঝরঝর করে সব চুলগুলো আয়রাতের পিঠ পিছনে ছড়িয়ে পড়ে। ধীরিম করে বিছানাতে পড়ে যায় আয়রাত। নিজের গায়ে এলিয়ে দিল। উপর হয়ে বালিশ জড়িয়ে তাতে মুখ গুজে দিয়ে শুয়ে পড়ে। মুহূর্তেই চোখে ঘুমের রাজ্য নেমে পড়ে। আয়রাত এক গভীর ঘুমের অতলে তলিয়ে যায়। রাতের মাঝখানে আয়রাতের একবার ঘুম ভেঙেছিল। তখনই আয়রাত উঠে ফ্রেশ হয়ে নেয়। ইলিয়া রনিতকে বেশ কিছুটা সময় দিয়ে তারপর আবার নিজের রুমে চলে যায়। পুরো রুমের লাইট অফ করে চোখে মোটা ফ্রেমে চশমা পরে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। তবে থেকে থেকে আয়রাতের মাথায় শুধু আব্রাহামের কথা আসছে। বহুবার নিজের ফোন হাতে নিয়েও আবার রেখে দিয়েছে। এইভাবেই সেই রাতটুকু কেটে যায়। পরের দিন সকালে আসলে ভোরে আয়রাত আর থাকতে না পেরে আব্রাহামকে ফোন দিয়ে ফেলে। তবে আব্রাহাম ফোন পিক করে না। আয়রাত আর কি ফোন রেখে দেয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম অফিসে এসে পড়ে। অফিসে এসেই দেখে অয়ন আর রাশেদ মিলে আড্ডা দিচ্ছে। হে গাইস, এত ফুর্তিবাজ লাগছে কেন তোমাদের আজ? ম্যাম দারুণ খবর আছে। আবার কি? ও দাঁড়ান। এই বলে রাশেদ টিভি অন করে দেয়। সেখানে আজ ব্রেকিং নিউজ। মানুষ প্র্যাঙ্ক করে, কিন্তু এত বড় প্র্যাঙ্ক কীভাবে? আজ হয়তো অনেক মেয়েরই কলেজের পানি আবার ফিরে এসেছে। আব্রাহাম চৌধুরী অর্নিল কোনো বিয়ে করছেন না, সম্পূর্ণ ছিল একটা ভুয়ো খবর। এটা দেখেই আয়রাত হেসে দেয়। হাসতে হাসতে হ্যাঁ, একদম খারাপ দশা। আয়রাতের হাসি দেখে রাশেদ আর অয়ন তাকিয়ে আছে তার দিকে। কেননা আয়রাতকে এতদিন পর এই প্রথম এমনভাবে মন খুলে হাসতে দেখেছে তারা। আয়রাতের হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে। আয়রাত খেয়াল করলো যে রাশেদ আর অয়ন তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তা দেখে আয়রাত কিছুটা স্বাভাবিক হয়। সরি গাইস, আসলে ব্যাপারটা না এমন না যে না হেসে পারলাম না, সরি। আসছিল বিয়ে করতে, করিয়েছি জন্মের বিয়ে একেবারে। বিয়ে করবে? এই বলেই আয়রাত থেমে যায়। রাশেদের উদ্দেশ্যে বলে ওঠে, তনয়া কোথায়? ম্যাম আজও অফিসেই আসেনি, ওর নাকি একটু কাজ আছে, বেশ ব্যস্ত তাই। ও আচ্ছা, থাক। আচ্ছা, আমি একটু বাইরে যাব, ভালো লাগছে না আমার। এখন একটু টাইম নিজেকে দেওয়া প্রয়োজন। জি আচ্ছা ম্যাম। সে প্রায় ঘন্টা একের মতো থেকেই আয়রাত এসে পড়ে। আব্রাহামকে কল মেসেজ দিচ্ছে, কিন্তু সে নেই। আয়রাত গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কোথায় যাচ্ছে তাও সে জানে না, শুধু নিজের মন মতো করে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। একবার ভেবেছিল যে সে সোজা আব্রাহামের বাড়িতে চলে যাবে, কিন্তু কেন যেন আয়রাতের মন বলছে যে আব্রাহাম এখন তার বাসায় নেই। যাই হোক, আয়রাত এগুলো ভাবছে আর গাড়ি ড্রাইভ করে যাচ্ছে গন্তব্যহীনভাবে। দেখতে দেখতে এক সময় হাইওয়েতে এসে পড়ে আয়রাত। হাইওয়ে রোডের একদম মাঝ বরাবর আসছে সে এখন। হঠাৎ আয়রাত গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। নিজ ইচ্ছে করেই গাড়ির একটা জোরে সাই করে টান দেয়। আয়রাত ড্রাইভ করতে করতে রাস্তার এক সাইড দিয়ে বাতাসের করতে চলে যায়। কিন্তু তার কিছু দূর গিয়ে আয়রাত জোরে ব্রেক কষে। তার মনে হলো সে কিছু দেখেছে, অর্থাৎ গাড়ির দ্রুততার ফলে সে ঠিক সম্পূর্ণ খেয়াল করতে পারেনি, কিন্তু আয়রাত কাউকে দেখেছে। আয়রাত একবার তার মাথা ঘুরিয়ে পেছনে তাকায়, কিন্তু সেখান থেকে স্পষ্ট কাউকে দেখা যাচ্ছে না। তাই সে তার গাড়ি পিছিয়ে নেয় আস্তে আস্তে। বেশ খানিক পিছনের দিকে গাড়ি নিতে আয়রাত দেখে যে একটা গাঢ় কালো কালারের গাড়ি হাইওয়ে রোডের এক সাইডে দাঁড়িয়ে আছে, আর গাড়ির ডিকির উপরে বসে বসে আব্রাহাম বিয়ার খাচ্ছে। আয়রাত আব্রাহামকে দেখে কপাল কুঁচকায়। আয়রাতও নিজের গাড়িটা এক সাইডে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। এখানে বাতাসের বেগেও প্রচুর। আয়রাত আব্রাহামের সামনে গিয়ে কিছুটা রাগ নিয়ে বলে ওঠে, এই, আপনি এখানে বসে আছেন? ফোনটা একবার চেক করুন তো,
আমি আপনাকে ঠিক কতগুলো কল করেছিলাম আর মেসেজ দিয়েছি, রিপ্লাই তো দূর, সিন পর্যন্ত করেননি আপনি। এক মনে সামনের দিকে তাকিয়ে বিয়ার খাচ্ছে। ও হ্যালো, আই অ্যাম টকিং উইথ ইউ। ও মা, কী হয়েছে? আহারে, আজ বুঝি সকালে টিভিতে নিজের বিয়ে ভাঙার কথা শুনে ভালো লাগেনি? আরে প্যারা নেই, চিল, বিয়ে তো হয়েই গেছে আমাদের, তাই না? আরে ধুর, কি এটা খেয়ে যাচ্ছেন তো, খেয়েই যাচ্ছেন, কিছু বলছি তো আমি আপনাকে নাকি? আব্রাহাম এবার তার হাত থেকে বিয়ারের কাচের বোতলটা আস্তে করে ছুঁড়ে মারে নিচে, তবুও তা ভেঙে যায়। গম্ভীর মুখে আয়ারাতের দিকে তাকায়। আব্রাহামের নাক মুখ আর চোখগুলো কেমন লাল লাল হয়ে আসে। আব্রাহাম হালকাভাবে লাফ দিয়ে গাড়ির ডিকির উপর থেকে নেমে পড়ে, নিজের দু হাত ঝেড়ে ফেলে। আয়ারাত কিছু একটা বলতে যাবে, তার আগে আব্রাহাম আয়াতের দিকে এগিয়ে আসে। হুট করে আব্রাহাম তার এক হাত দিয়ে আয়াতের কোমর পিছিয়ে ধরে, নিজের সাথে ঠেকিয়ে নেয়, আর এক হাত দিয়ে আয়াতের গাল আর গলা মাঝ বরাবর রেখে দেয়। স্লাইড করতে থাকে। আব্রাহাম আয়াতকে নিজের দিকে কিছুটা টেনে নিয়ে আসে, আয়াতকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। আয়াত অবাক করা চোখে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। তবে আব্রাহাম এভাবে আয়াতকে নিজের সাথে চেপে ধরে তার মুখের কাছে একদম নিজের মুখে নিয়ে আসে। আয়াত কিছু একটা বলতে যাবে, তার আগে আব্রাহাম বেশ নেশাক্ত কণ্ঠে আয়াতকে বলে, আয়ারাত, আজ এসেছই, এরপর থেকে আর আমার সামনে এসো না, নয়তো একদম জানে মেরে দিব তোমাকে আমি। আব্রাহামের এমন কথায় আয়াত শূন্য চোখে তার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ আব্রাহাম আয়াতকে সেইভাবে ধরে রেখে ছেড়ে দেয়। মরে তো গিয়েছি সে কবেই আমি, তবে এবার যদি আপনার নিজের হাতে আমাকে মরতে হয় তাহলে সেটা আর ভালো, সেখানে আর আফসোসটা থাকবে না। আয়াত কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার বলে ওঠে, আপনার ভাই রাইহান জেল থেকে পালিয়েছে। আয়াতের কথায় আব্রাহাম তার দিকে একবার তাকায়। অ্যান্ড আই থিঙ্ক সেই দিনে যে লোকটা আমার উপর গুলি চালিয়েছিল সে রাইহানের লোক ছিল। এখন না অফিসে থাকার কথা তোমার, এখানে কি করো? ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু গাড়ি নিয়ে ঘুরে আসি, আর দেখুন না, কাকতালীয়ভাবে আপনাকেও পেয়ে গেলাম। আজ সন্ধ্যার দিকে একটা ক্লাবে যাব, আমাদের সাথে আপনিও যাবেন। নট ইন্টারেস্ট। ও হ্যালো, আমি আপনাকে জিজ্ঞেস বা অফার করছি না, আমি আপনাকে বলছি, আর আপনি যাবেন। আমি যাব না, আমার মুড নেই। আপনার মুডকে গুল্লি মারি, যেতে বলেছি যাবেন, ব্যাস, একটাও টু শব্দ করবেন না। আশ্চর্য। আর এইভাবে হাওয়াইতে বসে বসে বিয়ার খাচ্ছেন কেন বলুন তো? এখানে কি মেয়ে মানুষ কম নাকি? এক একটা যেন চিৎপটাং হয়ে পড়ে যায় এর জন্য। বাড়ি যান। কখন আমাকে নিঃশ্বাস নিতে হবে তাও বলে দাও, তাহলে খুব উপকার হতো আমার। না না না, আমি আবার এতটাও স্টিক না, তা আপনি আপনার মন মতো নিতে পারেন। সিরিয়াসলি আয়রাত? হ্যাঁ। অতঃপর আরা সেখান থেকে চলে আসে। আয়রাত যখন চলে আসছিল, আব্রাহাম তার যাওয়ার দিকে এক মনে তাকিয়েছিল। কেমনও জানি এক মায়া কাজ করছিল নিজের মধ্যে। আয়রাত বিকেলের দিকে অফিসে যায়। বেশ কিছু পেন্ডিং ফাইল ছিল, সেগুলো দেখছিল। ম্যাম ডেকেছেন? কিছু জানতে পারলে? জি ম্যাম, এবার একদম কনফার্ম লোকরা রায়হানেরই ছিল। সবাই একদম আমার জানের পিছনেই ধুয়ে লেগে আছে, পড়ুক, দেখি কি হয়। জি ম্যাম, কিন্তু ম্যাম একটা জিনিস বুঝলাম না, এই রায়হান তো আপনাকে ভালোবাসতো তাই না? তাহলে গুলি কেন চালালো? রাশেদ, প্রেম ভালোবাসার থেকেও সবচেয়ে খারাপ জিনিস হলো রাগ আর জেদ। এই দুইটা জিনিস একদম মানুষকে ধ্বংস করে দেয়। একটা ডায়লগ তো শুনেছই হয়তো, যে এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়্যার। রাইহান হয়তো আমাকে ভালোবাসতো, কিন্তু যখন সে বুঝলো আমি মরে গেলেও তার হব না, তাই সে এখন আমাকে মেরে ফেলার পরেই উঠে পড়ে লেগেছে। আগে ভালোবাসা ছিল, তবে এখন তা যুদ্ধ হয়ে গেছে। কিন্তু ম্যাম সত্যি যদি আপনার কিছু করে বসে রায়হান? আমি জানি না যে আব্রাহাম এমন কেন করছে, সে এখনও আমাকে ভালোবাসে নাকি ঘৃণা করে, তবে আমি এইটুকু জানি যে এখন যেহেতু আব্রাহাম আছে, তো সেই দুনিয়া উল্টে গেলেও আমার কিছু হতে দেবে না।
আব্রাহাম আমাকে সবসময় বলতো যে আমাকে নাকি ভালোবাসার অধিকারও আর মেরে ফেলারও। আব্রাহাম আমার কিছুই হতে দেবে না। আরে পরেরটা পরে দেখা যাবে। এখন বলো রোদেলা কোথায়, আর অয়ন ভাইয়া, আহসান ভাই সবাই কোথায়? ক্লাবে যাব না? জি ম্যাম, যাবো তো। সবাইকে ডাক দাও আর বাইরে গাড়ি বের করো। আচ্ছা। এই বলে রাশেদ কেবিন থেকে বেরিয়ে পড়ে। আয়রাত তার চোখের থেকে গ্লাসটা খুলে সোজা আব্রাহামকে ফোন দেয়। হ্যালো। আমার জামাই জানটার কি করছে? আব্রাহাম গান শুনছে, কারো জামাই যান না। কারো হতে যাব কেন? আমারটা আমার। আচ্ছা কি গান শুনছেন? লাভিং ইউ ইজ এ লসিং গেম। বাবা। কিছু বলবে? ডাইনামিক ডিলার্স, রোড নম্বর 29, জলদি এসে পড়ুন। ওকে ফাইন, আসছি। আব্রাহাম ফোন কেটে দেয়। আয়রাতও তার রকিং চেয়ারের উপরে থাকা জ্যাকেটটা কাঁধে তুলে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। সবাই এসেছে, তবে অয়ন আসতে কিছুটা দেরি করে। তারপর সবাই গাড়িতে করে ক্লাবে চলে যায়। প্রায় 30 মিনিট পর সবাই এসে পড়ে। এখন বলতে গেলে রাতই হয়ে গেছে। অনেক মানুষ সবার যার যার মতো করে ব্যস্ত। ডিস্কো লাইট চলছে, সব জায়গায় গানও আছে। আর সহ বাকিরা গিয়ে একটা জায়গায় বসে পড়ে। বৌমনি, আব্রাহিম কোথায়? আসবে আসবে। আরে এসে পড়েছে। আয়রাত মাথা তুলে সামনে তাকায়, দেখে আব্রাহাম তার ভারী ভারী কদম ফেলে এদিকে আসছে। আয়রাত হেসে দেয় তাকে দেখে। আব্রাহামের আসার সময় সবাই তাকিয়েছিল, এমনকি যেই মেয়েদের পার্টনার ছিল তারাও তাকিয়েছিল। কিন্তু আব্রাহাম তার জ্যাকেটের হাতা প্লট করতে করতে এসে বসে পড়ে। এত অ্যাটিটিউড আসে যে কোথা থেকে? হোয়াট? না, কিছু না। তারা সবাই বসে কথা বলছিল আর আড্ডা দিচ্ছিল। তখন আয়রাতের একটা কল আসে, আর আয়রাত কিছুটা দূরে চলে যায় ফোনে কথা বলতে। আর সেই সময়ই ক্লাবে অ্যানাউন্সমেন্ট হয় একটা গেমের। গেমটা কিছুটা এরকম যে একটা কাচের দেয়ালে একটা লাভ সাপের অর্ধেক অংশ আছে, আর সেই অর্ধেক অংশে একটা হাতে ছাপ আছে। এখন মূল থিম হচ্ছে এক পাশে, অর্থাৎ যে পাশে লাভ সাপের অর্ধেক অংশে একটা হাতের ছাপ আছে সেখানে একজন হাত রাখবে, আরেক পাশে তার পার্টনার হাত রাখবে। যদি তারা মেড ফর ইচ আদার হয় তাহলে সেই লাভ স্যাপটা ফুল পূরণ হয়ে যাবে, আর তাতে রেড কালারের লাইট জ্বলে উঠবে। আর যদি তারা মেড ফর ইচ আদার না হয় তাহলে লাভ স্যাপটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে অবশ্যই কাপলদের মনটাও ভেঙে যাবে। গেমটা বেশ ইন্টারেস্টিং। গেমের অ্যানাউন্সমেন্ট হতেই সবাই বেশ এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে এলো। অনেকেরটা জোড়া লাগছে, আবার কারো কারো ভেঙেছে বেশি, জোড়া খুব কম, 2-1টা লেগেছে। স্যার, আপনিও যান না? কি আমি? না 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 না, আমি না। আরে স্যার, একটা বার ট্রাই তো করেন। আরে না, এইসব ফ্যাক হয় না, কিছুই না এমন। বাদ দাও। স্যার একটাবার চেষ্টা করলে কি ক্ষতি? যান না স্যার, প্লিজ। আমরাও দেখি আপনার পার্টনার কে। স্যার প্লিজ যান না। সবাই আব্রাহামকে এক কদম খামচে ধরলো, যেতে হবে মানে যেতেই হবে। আব্রাহাম আর না পেরে চলে গেল। আব্রাহাম গিয়ে মনে বেশ কিছু ভেবেচিন্তে লাভ স্যাপের উপর একটা সাইডে হাত রেখিয়ে দেয়। তারপর একটা মেয়ে আসে। সে এসে আব্রাহামের হাতের পাশে নিজের হাতটা রাখে, কিন্তু হাত রাখার সাথে সাথেই ল্যাব স্যাপটা ভেঙে যায়। সবাই ও করে উঠে। মেয়েটা চলে যায়। তারপর আরেকটা মেয়ে আসে, সেও হাত রাখে, আর আগেরবারের মতো এটাও ভেঙে যায়। আব্রাহামের এবার হাসি পাচ্ছে। এমন ঠিক 4-5 বার হয়। আব্রাহাম তার ছিল হাসি হেসে চলে যেতে ধরবে, তখনই একটা হাত আব্রাহামের হাতের পাশে দাঁড়ায়, লাভ স্যাপটার উপর রেখে দেয় একদম, আর রাখার সাথে সাথেই তাতে ফট করে রেড লাইট জ্বলে ওঠে। সবাই কিছুটা চিল্লিয়ে ওঠে। লাভ স্যাপটা ফুল ফিল আপ হয়ে গেছে, তার মানে তারা মেড ফর ইচ আদার। আব্রাহাম কপাল কুঁচকে পাশে তাকায়, দেখে আয়রাত মুচকি হেসে তাদের হাতের দিকে তাকিয়ে আছে। তারপর আয়রাত নিজেও আব্রাহামের দিকে তাকায়। আয়রাত আব্রাহামের দিকে তাকিয়ে গাঢ় এক হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর আব্রাহাম নিজেও চলে আসে। ইয়ে, মিলে গেছে তোমাদেরটা। হায়, কি লাকি কাপল তোমরা। আমার সাথে না মিললে আমি হয়তো আব্রাহামের হাতটাই কেটে দিতাম। আর এছাড়াও না মিলে যাবে কোথায়? আমি জানতাম যে মিলবেই।
জামাই। কি হয়েছে? ও এই আপনি স্বীকার করছেন, তার মানে আপনি আমার জামাই? গড! আয়রাত চলো। কোথায়? আরে চলো, একটু ওইদিকে যাব, চলো চলো। আরে কিন্তু আরে চলো না। আচ্ছা। রোদেলা আয়ারাতকে নিয়ে চলে গেল। অন্যদিকে রাশেদ আর অয়ন একটা টেবিলে বসে বসে কথা বলছে। কি ভাবছেন? ও আমাদের আব্রাহিম তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে এ এত বছর কোথায় ছিল? এলো না কেন আমাদের কাছে? কথা আমার ভালো একটাই, তা তো স্যার নিজেই ভালো বলতে পারবেন। নাকি আব্রাহিম সব ভুলে গেছে? না, কিভাবে সম্ভব এটা? না, হয়তো আব্রাহিম ভুলে গেছে সব। কম বড় অ্যাক্সিডেন্ট হয়নি তো তার। আব্রাহিমকে সব কিছু মনে করাতে হবে। মনে তো তখন করব যখন আমি সব কিছু ভুলে যাব। যখন আমি কিছু ভুলিনি, তখন সেখানে নতুন করে সব কিছু মনে করার প্রশ্নই আসে না। রাশেদ এবং অয়ন তাকিয়ে দেখে আব্রাহাম তাদের পেছনে দাঁড়িয়ে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মনে তো তখন করব যখন আমি সব কিছু ভুলে যাব। যখন আমি কিছু বলিনি, তখন সেখানে নতুন করে সব কিছু মনে করার প্রশ্নই আসে না। রাশেদ এবং অয়ন তাকিয়ে দেখে আব্রাহাম তাদের পেছনে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে দেখে না যতটা বেশি অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে আব্রাহামের কথা শুনে। আব্রাহাম একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে রাশেদ আর অয়নের টেবিলে এসে একটা চেয়ার টান দিয়ে নিয়ে বসে পড়ে, আর এক হাতে অ্যালকোহলের পেগ নিয়ে নেয়। আব্রাহাম তার মতো করে আসে, তবে তার সামনে থাকা দুজনের অবস্থা খারাপ। বেশ অবাক তারা। এভাবে তাকিয়ে আছো কেন? তোমরা তো আগে থেকেই মেনে নিয়েছো যে আমি আব্রাহাম। এখন শুধু আমি নিজেই মুখে স্বীকার করে নিলাম, ব্যাস। হ্যাঁ, আমি আব্রাহাম আহমেদ চৌধুরী। স্যার, আপনি? অয়ন ভাই, চোখ নামিয়ে ফেল, নয়তো তা তোর কোটর থেকে খুলে পড়ে যাবে। অয়ন আব্রাহামের কথায় ভেবাচিকা খেয়ে যায়। আব্রাহিম ভাই, মানে আমি কি বলবো এখন? আমি খুঁজে পাচ্ছি না। তুই আসলে ঠিক আছিস তাহলে? মানে কিছু হয়নি তোর? আমি জাস্ট ভাবতে পারছি না। আর তুই তাহলে এতগুলো বছর আমাদের সবার থেকে দূরে কেন ছিলি বল? কেন আমাদের কারো কাছে আসিসনি? আমাদের কথা কি তোর একটা বারের জন্য মনে পড়েনি? আমাদের কথা ছাড়া আয়রাত বৌমনির কথা তোর মনে পড়েনি? কিভাবে আর কোথায় ছিলি তুই এতদিন? ছিলাম কোথাও না কোথাও, তো ছিলামই। তুই পাল্টে গেছিস অনেক। আহা, আগের আমি আছি, সামান্য পাল্টাতে বাধ্য ছিলাম। এই যা। আমি আর কিছু ভাবতে পারছি না। কি দেখি কি হলো এইসব? তুই ভাবিস? আগে জানতাম না তো। তবে যা হওয়ার তাই হয়েছে। সিরিয়াসলি এখনো লেগ পুল করিস আমরা তুই? এত সব কিছু হয়ে গেল, এত সব কিছু হয়ে যাওয়ার পরও এত শান্ত কিভাবে ভাই? মাথা গরম করে সব সময় কাজ করতে হয় না। আয় আয়রাতকে আর বলেই বা কি হবে? ও তো এমনিতেই আমাকে আব্রাহাম ভেবেই নিয়েছে। ও কারো কথার ধার ধারে না। ওকে হাজার না বললেও ও আমাকে আব্রাহামই ভাববে। আয়রাত জানে। বৌমনি তোকে ছাড়া কতটা নরক যন্ত্রণা সহ্য করেছে তুই জানিস? নরক যন্ত্রণা? আমাকে ছাড়া? ওর তো ভালো থাকার কথা। হ্যাঁ, মুখে বলাটা খুব সহজ। বৌমনি তোকে ছাড়া কি কি সাফার করেছে তাও আমরা জানি। হঠাৎ সেখানে আগমন ঘটে আহসানের, যাকে দেখে আব্রাহাম কিছুটা বিরক্ত প্রকাশ করে। আহসান অয়নের সাথে কিছু কথা বলে। আচ্ছা, আয়রাত কোথায়? দেখছি না যে। কেন, ওকে খুব মিস করছো বুঝি? হ্যাঁ, করারই কথা। করবেই তো, কেউ কি আর সুযোগ ছাড়ে? হোয়াট ডু ইউ মিন? আই মিন, ভালোই তো আসো, তাই না? তুমিও আয়রাতের সাথে আসো, আর আয়রা তো তোমাকে ভালোই পাত্তা দেয়, তো ভালোই তো। হাসালে, তোমাকে জানিয়ে দিই যে আমি আয়রাতকে আমার বোনের চোখে দেখি, আর সেও আমাকে ভাই বলে ডাকে। আচ্ছা, হ্যাঁ। গুড। তাদের কথার মাঝেই রোদেলা আর আয়রাত এসে পড়ে।
আরাত এসে দেখে আব্রাহাম, অয়ন, রাশেদ এরা তিনজনই বেশ গম্ভীর মুডে বসে রয়েছে। আরাত এসে আব্রাহামের পাশেই বসে পড়ে। হে গাইস, কি হয়েছে? সবাই এমন সিরিয়াস মুডে গেছে কেন? না এমনি। হ্যাঁ, খাবে? এসব ছাইপাস আপনি খান? এই এখন মুড নেই আমার। হুম। হঠাৎ সেখান থেকে রাশেদ, অয়ন, রোদেলা আর আহসান উঠে চলে যায়। থেকে যায় শুধু আব্রাহাম, আয়রাত। আব্রাহাম আয়রাতের দিকে তাকায়, এক নয়নে তাকিয়েই থাকে। আয়রাত তা খেয়াল করে হালকা হেসে দেয়। কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? সব কিছু কত দ্রুত পাল্টে যায়, তাই না? হুম। তুমি কিভাবে পাল্টালে বলো তো? যেভাবে আপনি পাল্টিয়েছেন। ভালোবাসা মানুষকে জিন্দা মেরে ফেলার মতো ক্ষমতা রাখে। হুম, বেশ অভিজ্ঞতা আছে আমার। আবার মরতে পারবে? না, কষ্ট হয় অনেক। তাহলে ভালোবাসা জিনিসটা থেকে দূরে চলে যাও। সম্ভব না, এটার উপর আমার নিজের কোনো হাতে নেই। আমার ক্ষমতা নেই বের হবার। আমি আপনাকে ভালোবাসি। আই স্টপ লিভিং মি। ক্যান। আয়রাত, আব্রাহাম, আমার কাছে সব ছিল, সব ছিল আমার কাছে। টাকা পয়সা, পার্টি, ব্যাংক ব্যালেন্স, পাবলিসিটি, পপুলারিটি, সব। কিন্তু এই সব কিছু থেকেও আমার কিচ্ছু ছিল না, কিছুই নাই। আই ওয়াজ বিগ জিরো। কিন্তু এখন আমার কাছে সব আছে, সব। কারণ এখন আমার কাছে আপনি আছেন। এখন যদি কেউ আমার কাছ থেকে আমার জীবনটাও চাই, তাহলে আমি হেসে হেসে রাজি হয়ে যাব। আব্রাহাম আয়রাতের বেশ বেশ কাছে এসে পড়ে। তাহলে সেই দিন আমার জীবনে কেন এসেছিলে? আব্রাহামের কথায় আয়রাতের মুখের হাসিটা উড়ে গিয়ে কিছুটা কালো হয়ে আসে। বুকের ভিতরটা ধক করে ওঠে। মানে? মাঝে মাঝে দেখে মনে হয় যে তুমি এমনটা করতেই পারো না, কখনোই না। এটা মাত্রই আমার ভুল। কেননা তোমার চোখে মুখে আমি নিজের জন্য আরো ভালোবাসা খুঁজে পাই, আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা খুঁজে পাই। কিন্তু পরক্ষণে আবার পুরনো সব কিছু মনে পড়ে সব এলোমেলো হয়ে যায়। আমি বাদ দাও সব কিছু, প্লিজ। আমি আর কথা বলতে চাচ্ছি না। তো নতুন লাইফ পার্টনারের সাথে জীবন কিভাবে কাটাবে ভাবলে কিছু? আব্রাহাম, কি বলছেন এসব? কবির? আরে, কবির ফেক নিউজ বানিয়েছিল আমার নামে, আমাকে না বলে কয়েই। ওটা ভুয়া। কিসের লাইফ পার্টনার? আমার বিয়ের বছর কয়েক আগে হয়ে গেছে আপনার সাথেই। আব্রাহাম তার এক হাত কপালের সাইডে ঠেকিয়ে আয়রাতের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। হ্যাঁ, কথা শুনেছ। নিজের বিয়ের হাসর অব্দি চলে গিয়েছিল, আমি কিছু বললামই না, অবশ্য করে দেখিয়েছিলাম। আর আসতেছি আমার বিয়ের খবর নিয়ে। অনেক রাত হয়েছে, বাড়ি যাও। আর আপনি এখানে একা একা ক্লাবে থেকে কি করবেন? আপনাকে আমি এখানে একা রেখে যাব? আপনি অন্য মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতে পারবেন, তাই না? ও ম্যাডাম, ক্যারেক্টার এতটাও ডিলা না আমার, ওকে? হ্যাঁ জানি আমি, এর জন্যই তো আপনাকে এত এত ভালোবাসি আমি। আয়রাত, আব্রাহাম আর বাকিরা সবাই ক্লাব থেকে এসে পড়ে। সবাই যার যার গাড়িতে উঠে বসে পড়ে। আব্রাহাম চলে যেতে ধরবে, কিন্তু আয়রাত তার সামনে এসে পথ আটকে দেয়। আব্রাহাম তার দিকে কপাল কুঁচকে তাকায়। হোয়াট? আপনাকে না অনেক কিউট লাগছে। থ্যাঙ্কস গার্ল। ফেভারিট। কি? আপনার ওই চাপদাড়িগুলো। এবার কি আমি যাব? যান। ওকে, সামনে থেকে সরো। যান যান। সরলে তো যাব নাকি? আর ওই যান, বলিনি আমি, বলছি যান যান। আরে প্লিজ বাড়ি যাও, অনেক রাত হয়েছে। পাগলামি করো না, ওকে? প্লিজ বাড়ি যাও। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ। তারা সবাই যার যার বাড়ি চলে যায়। আর আব্রাহাম আরও বাইরে আজ বেশি একটা থাকে না, সেও বাড়ি চলে যায়। তবে বাড়ি গিয়ে আব্রাহাম সোজা নিজের রুমে চলে যায়। ফুল পর এসি অন করে দেয়। ভালো লাগছে না কিছুতেই। সে এক প্রকার কনফিউশনে আছে। একবার মনে হয় আয়রাতের সব দোষ, আবার মনে হয় যে আয়রাতের মতো মেয়ে এমন কিছু একটা করতেই পারে না।
আয়রাত আব্রাহামকে মারতেই পারে না। দুই রকম দ্বিধার দ্বন্দ্বের মাঝে ঝুলে রয়েছে আব্রাহাম। আব্রাহাম তার জ্যাকেটটা খুলে ফেলে, আয়নার সামনে দাঁড়িয়ে কতক্ষণ নিজের দিকে তাকিয়ে থেকে হুট করে মাথা অন্য পাশে ঘুরিয়ে ফেলে। পরনে শার্টের বোতামগুলো খুলে গায়ের উপর থেকে শার্টটা খুলে ফেলে। এক হাতে কোমরের সাইডে ঠেকিয়ে আরেক হাত গায়ের পেছনে দিয়ে ক্লান্ত ভঙ্গিতে চোখগুলো বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর নিজের চোখগুলো মেলে তাকায়, আর তখনই আয়নাতে আব্রাহামের গায়ের একটা জিনিস লক্ষ্য হয়। আর সেটা হচ্ছে আব্রাহামের বাম পায়ের বাহুতে থাকা ডার্ক ব্ল্যাক কালারের ট্যাটু। আব্রাহামের বাম বাহুতে গাঢ় কালো কালার দিয়ে আয়রাত নামে ট্যাটু করা। আয়রাত নামের সাথে আবার একটা গোলাপ ফুলের মতো গাঢ় নকশা আঁকা। এটা যে ঠিক কত বছর আগে করেছিল সে। আব্রাহাম হাত দিয়ে তাতে কিছুটা ছুঁয়ে দেয়। সে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে এক হাত দেয়ালে ঠেকে মাথা নিচে করে থাকে। উপর থেকে ঠান্ডা বড় বড় পানির বিন্দুগুলো সব আব্রাহামের গায়ের উপরে পড়ছে। ফর্সা গায়ে পানির বিন্দুগুলো সব বেয়ে বেয়ে নিচে পড়ছে। আব্রাহাম বেশ সময় পর মাথাটা তুলে দাঁড়ায়, হাত দিয়ে সামনে আসা চুলগুলো ঠেলে পিছনে দিয়ে দেয়। আব্রাহাম আর চোখ বন্ধ করে থাকতে পারছে না, কারণ চোখ বন্ধ করলে আয়রাতের সে হাসি মাখা চেহারাটা বারবার তার সামনে এসে পড়ে। আব্রাহাম হঠাৎ ফট করে নিজের চোখ মেলে তাকায়। প্রায় বেশ এক লম্বা শাওয়ারের পর আব্রাহাম বের হয়ে আসে। সাদা টাওয়ালটা দিয়ে নিজের সামনের চুলগুলো মুছতে মুছতে বের হয়ে পড়ে। কালারের ট্রাউজার আর সাদা কালারের টি শার্ট পরে নেয়। টি শার্টটা যেন বডির সাথে একদম লেগে ধরেছে। একজন সার্ভেন্টকে দিয়ে গরম গরম এক কাপ কফি আনতে বলে। কয়েক মিনিট পর এসেও যায়। আব্রাহামের রুম ভালো লাগছে না দেখে সে করিডোরে চলে যায়। তাদের আবছা আলো করিডোরের সম্পূর্ণ অংশে পড়েছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেলিংয়ের ওপর হাত রেখে গরম ধোয়া ওটা কফিতে চুমুক দিয়ে যাচ্ছে সে। কিছু সময় সেখানেই কাটিয়ে আবার ফিরে আসে রুমে। বিছানার সাথে গা ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ে। ঘাড়টা কিছুটা এলিয়ে দিয়ে উপরের দিকে এক কোণে তাকিয়ে থাকে। হঠাৎ চোখগুলো বন্ধ করে নেয়। আমি না আপনাকে অনেক ভালোবাসি, অনেকটাই বেশি। জামাই যান আমার। আব্রাহাম প্লিজ কোনো মেয়ের দিকে তাকাবেন না, আর আমি জানি আপনি তাকাবেন না। আচ্ছা আব্রাহাম, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? শুনুন না আব্রাহাম, প্লিজ আপনি আর কখনো আমাকে ছেড়ে কোথাও কোনো দূরে যাবে না, ওকে? প্রমিস করুন। আমি আপনাকে ভালোবাসি। আমি আল্লাহকে বলবো উনি যেন আমার হায়াত আপনাকে দিয়ে দেয়, তবুও আপনি আমার কাছে থাকুন। ভালোবাসি তো। আব্রাহাম এক ঝটকায় চোখের পাতাগুলো মেলে ফেলে। চোখের কর্নিশ বেয়ে পানিগুলো জমে উঠেছে আব্রাহামের। খুব বেশি খারাপ লাগছে তার। কেন এত খারাপ লাগছে আজ তা সে নিজেও জানে না। খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু এই কান্না যেন আব্রাহামকে একদম মানে না। কেউ এই মুহূর্তে কাছেও নেই যাকে কিছুক্ষণ শক্ত করে জড়িয়ে ধরে নিজের মনে শান্ত পাওয়ার যায়। এখন যদি আয়রাত আব্রাহামের কাছে থাকতো তাহলে হয়তো আব্রাহাম সব কিছু ভুলে সব কিছু ছেড়ে ছুড়ে আয়রাতকে এক নিমিষে নিজের করে নিত। আব্রাহামের চোখের কর্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আব্রাহাম তার সাথে সাথেই মুছে ফেলে। দূরে ছিল কত বছর। আয়রাতের জীবন বেশ খারাপ গিয়েছে, কিন্তু তাতে যে আব্রাহাম ভালো থেকেছে তা কিন্তু একদমই নয়। আব্রাহামও কম কিছু সহ্য করেনি, কম কষ্ট আব্রাহামও পায়নি। কেননা আয়রাতের থেকে আব্রাহাম কিন্তু তাকে কম ভালোবাসে না। সে নিজের সাধ্যমতো সব করেছে, এমন কিছু নেই যে আব্রাহাম ট্রাই করেনি। কিন্তু হয়তো ভাগ্য আব্রাহামের সাথে এত বছর আয়রাতের দূরে থাকাটাই লিখেছিল। সিচুয়েশন সব কিছু আয়রাতের বিপক্ষে ছিল। দুটো মানুষ দুই প্রান্ত থেকে সমানে কষ্ট পেয়েছে। তফাৎ শুধু এটা যে আয়রাতেরটা প্রকাশ পেয়েছে আর আব্রাহামেরটা পায়নি। আব্রাহাম আর থাকতে না পেরে তার পাশে থাকা গিটারটা হাতে তুলে নেয়। এটা যেন আব্রাহামের বর্তমান সঙ্গী হয়ে গেছে। যাই হোক না কেন, যে কোনো কিছুই হোক না কেন, আব্রাহাম তখনই গিটারটা হাতে তুলে নিয়ে মন খুলে গান গাওয়া শুরু করে দেয়। ব্যাস, মন মুহূর্তেই ভালো হয়ে যায়। অনেক সময় আমাদের মনের কথাগুলো আমাদের মুখে ব্যক্ত করতে না পারলে তা গানের কলিগুলোতে খুঁজে পাওয়া যায়। গানের লাইনগুলো অনেক সময় আমাদের মনের ভেতরের কথাগুলোকে খুব সুন্দরভাবে প্রকাশ করে দেয়। গানে বা তার কলিগুলোতে মানুষের মনের ভাব প্রকাশ করার মতো এক অদ্ভুত ক্ষমতা থাকে। ঘরের মাঝে আবছা আলো রয়েছে, এর মাঝেই বিনা বলেই হুড়মুড়িয়ে মুষলধারে বৃষ্টি নেমে পড়ে। বাইরে থেকে শীতল বাতাস সব রুমের ভেতরে প্রবেশ করেছে। আব্রাহাম গিটারটা হাতে নিয়ে তার চোখগুলোতে এক নেশা লাগানো ভাব এনে ছাড়া গলায় গান ধরে।
হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথাই মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিল্ল না, খোঁজে নাই আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিল্ল না এই আমাকে। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব, নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম, বোঝে না কেউ তো চিল্ল না, খোঁজে নাই আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিল্ল না এই আমাকে। আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর, আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর, ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে, নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আছে, আমার মাঝে আমি জানো শুধু লুকাই, বুঝে না কেউ তো চিল্ল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিল্ল না এই আমাকে। মুহূর্তেই বাইরে একটা বিকট বজ্রপাতের শব্দ শোনা গেল। আবরাম আস্তে করে গিটারটা নামিয়ে সাইডে রেখে দিল। তখনই দরজাতে কারো করোনার শব্দ আসে। আবরাম তার মাথা ঘুরিয়ে দেখে দরজার আড়ালে রাত্রি দাঁড়িয়ে আছে। আসবো কি? কি হয়েছে, মন খারাপ? না, এমনি। তাহলে থামলি কেন? গানটা তো অনেক সুন্দর ছিল। লাগছে না। রাত্রি আব্রাহামের পাশে এসে বসে পড়ে। আব্রাহামের কাঁধে হাত রাখে। আসলে না, আমরা যা কখনোই নিজেদের লাইফে এক্সপেক্ট করি না বা তার বিন্দুমাত্র ধারণাও থাকে না, পরবর্তীতে দেখা যায় কি যে সেগুলোই আমাদের সাথে হচ্ছে। জীবনটা যে এভাবে বদলে যাবে ভাবি না, জীবনের মোড়টা যে এভাবে ঘুরে যাবে সত্যি তা ভাবিনি। আমি তো চাইনি এমন কিছু, কিন্তু দেখ না কি থেকে কি হয়ে গেল। রাত অনেক হয়েছে, যা ঘুমিয়ে পড়। তুই? আমি তুই যা। আচ্ছা। রাত্রি চলে যায়, তবে যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে আরেকবার আব্রাহামকে দেখে যায়। আব্রাহাম ইচ্ছে করেই ঘরের লাইট অফ করে একটা বড় সাদা মোমবাতি জ্বালিয়ে রেখেছিল। বাইরে দমকা বাতাস এসে তা ধূপ করে নিভে দিয়ে যায়। ঘরটা আফসা আলো আধারে ছায়া হয়ে যায়। বাইরে যে বিদ্যুৎ চমক দিচ্ছে তার আলো ঘরের মাঝ থেকে থেকে জ্বলে উঠছে। আব্রাহাম শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকায়। আর এতে কথা খুব বাজেভাবে মনে পড়ছে তার, বড্ড বেশি। আব্রাহাম উঠে গিয়ে একটা কালো মোটা ফ্রেমের ডায়েরি বের করে আর কালো কালি দিয়ে তাতে গাঢ়ভাবে লিখে, যত নেশাই করো না কেন, সারা দুনিয়া খুঁজেও নারীর চেয়ে তীব্র নেশা কোথাও পাওয়া যাবে না। এটা লিখেই দিই আব্রাহাম ঠাস করে ডায়েরিটা বন্ধ করে ফেলে, বিছানাতে গিয়ে গা এলিয়ে দেয়। এভাবে রাতটুকু কেটে যায় তার। পরের দিন সকালে, রাশেদ, তাহলে ফাইলগুলো নিয়ে আমি যাচ্ছি, ওকে? তোমরা এদিকটা দেখো। আর মিস্টার ডিজোজার, কোন ক্লায়েন্ট যদি এখানে আসে তাহলে সোজা আমার কাছে পাঠিয়ে দিও। তনে আর 2 দিন ধরে কোনো খবর নেই, যার ফলে কাজের চাপটা একটু বেশি পড়েছে। আর যদিও তনেকে ফোন দিয়েছিল আর 2-1 দিনের মাঝে সে আবার অফিসে জয়েন করবে, তবে এখন কিছু নতুন ক্লায়েন্ট আছে আর তারা আয়াতের সাথে দেখা করার জন্য বাইরে হয়তো কোনো এক হোটেলে সব অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই আর সেখানে যাচ্ছে। আরাতের বাইরে বের হতে অফিসের বেশ কিছু স্টাফদের সাথে দেখা হয়ে যায়। তারা সবাই আরাতকে মর্নিং উইশ করে। আরাত হেসে সবার উত্তর দিয়ে দ্রুত পায়ে গিয়ে তার গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে যায়। আরাত আজ নিজেই কিছুটা ব্যস্ত, তাই সে আব্রাহামকে ফোন দেয়নি। আরাত গাড়ির স্পিড বেশ বাড়িয়ে দিয়ে হাফন গতিতে যেতেই আসে, তবে মাঝপথে আচমকা একটা গাড়ি আরাতের গাড়ির সামনে এসে পড়ে। আরাত কোনো রকমে
দ্রুত ব্রেক কষে। অল্পের জন্য সেই গাড়িটার সাথে ধাক্কা লাগেনি তার। আয়াতের মাথায় ধূপ করে আগুন জ্বলে ওঠে। এখন এই গাড়িরও 12টা বাজবে, আর তার সাথে গাড়ির মালিকেরও। আয়রাত গাড়ি থেকে রেগে মেগে আগুন হয়ে নামতে যাবে, তার আগে গাড়ির ওনার আয়াতের গাড়ির উইন্ডোর পাশে এসে দাঁড়ায়। আয়রাত গাড়ির উইন্ডোটা নামিয়ে বাইরে তাকায়, আর যে দাঁড়িয়ে ছিল তাকে দেখে আয়াতের সব রাগ যেন নিমিষে পানি পানি হয়ে গেল। তার মুখে ফুটে ওঠে দীর্ঘ হাসি। আরে আমার জামাইটা না এইটা? না, অন্যের জামাই। ওয়াও, ফাজলামি করেন। আয়রাত, গাড়ি থেকে নামো ফার্স্ট। কিন্তু কেন? আর আজ দেখি আমার কথা আপনার আগেই মনে পড়েছে। থাকতে না পেরে একা একাই চলে এসেছেন আমার কাছে, তাই না? আয়রাত, বেশি কথা বলার সময় নেই, প্লিজ জলদি গাড়ি থেকে নেমে পড়ো। কিন্তু আব্রাহাম, হয়েছেটা কি বলবেন তো? আয়রাত, গাড়ি থেকে নামতে বলেছি, সময় নেই হাতে বেশি, প্লিজ নামো জলদি। কিন্তু ধুত্তুরি, ফাজিল মেয়ে, বেশি বকবক করে। ও মিসেস বকবক। এই বলে আব্রাহাম আয়াতের ডান বাহু ধরে দেয় এক হেঁচকা টান। ফলে আয়াত হুমড়ি খেয়ে গাড়ির বাইরে বের হয়ে পড়ে। আব্রাহাম আর কিছু না বলেই আয়াতের হাত ধরে দৌড় লাগায়। দুজনেই দৌড়ে বেশ কিছু দূর এসে পড়ে। আয়াত তো হিল পড়েছিল, যার ফলে একটু অসুবিধা হয়েছে দৌড়াতে, আর হাঁপিয়ে গেছে। আমি বুঝলাম না, এইভাবে টেনে বাইরে আনলেন কেন? আর আমরা দৌড়ালাম না কেন? আব্রাহাম তার জ্যাকেটের হাতা গুটিয়ে নিয়ে আয়াতের দিকে কপাল কুঁচকে তাকায়, আর তার সাথে সাথেই এক গগন ফাটানো আওয়াজ করে আয়াতের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। ওস্তাদ বিস্ফোরণ। আয়াতের মুখে হা হয়ে গিয়েছে। সে ফাটা চোখে তার গাড়ির দিকে তাকিয়ে আছে, আর আব্রাহাম আয়াতের দিকে তাকিয়ে রয়েছে। এর জন্য টেনে এনেছি। এই বলে আব্রাহাম চলে আসে, আর আয়াত অবাকে চরম পর্যায়ে। এখন মানে কি, তার গাড়িতে কি বোমটম ফিট করা ছিল নাকি? আয়াত এসবের কিছু ভুল করেও জানতো না। অল্পের জন্য আজ বেঁচে গেছে। ভাগ্যিস আব্রাহাম সময় মতো এসেছিল। তবে এই বলে আব্রাহাম চলে আসে, আর আয়াত অবাকে চরম পর্যায়ে। এখন মানে কি, তার গাড়িতে কি বোমটম ফিট করা ছিল নাকি? আয়াত এসবের কিছু ভুল করেও জানতো না। অল্পের জন্য আজ বেঁচে গেছে। ভাগ্যিস আব্রাহাম সময় মতো এসেছিল। তবে আব্রাহাম এটা জানলো কি করে? আয়াত তার পাশে তাকিয়ে দেখে আব্রাহাম নেই। আয়াত ঘুরে তাকায়, দেখে যে আব্রাহাম তার গাড়ির সাথে হেলান দিয়ে ফোন ঘাটছে। এগুলো কোন কথা? মাত্রই একটা এত বড় বিস্ফোরণ হয়ে গেল চোখের সামনে, আর আব্রাহাম এখন এমন একটা ভাব নিয়ে ধরেছে যেন এখানে কিছুই হয়নি। এমনকি আব্রাহাম আয়াতের থেকে কিছুটা দূরেই আয়াতের ওই গাড়িটা আগুন লেগে চলছে, জ্বলে পুড়ে একদম ছাই হচ্ছে। আয়াত দ্রুত বেগে আব্রাহামের কাছে চলে গেল, চিল্লিয়ে বলে ওঠে, কি হচ্ছে এগুলো? গাড়িতে বোম এলো কোথা থেকে? আর আপনি এবার জানলেন কিভাবে? আব্রাহাম, বেশ রাগ হচ্ছে এবার আমার। চলো। কোথায়? যেদিকে দু চোখ যায়। কে? আয়াত আব্রাহামের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তেরাই রয়ে গেল। আব্রাহাম আয়াতকে তার গাড়িতে তুলে আয়াতের যে জায়গায় যাওয়ার কথা ছিল আব্রাহাম তাকে সেখানে পৌঁছে দিয়ে আসে। অবশেষে আয়াত আব্রাহামের গাড়ি থেকে নেমে পড়ে। আয়াত ভেতরে চলে যেতে ধরবে, কিন্তু কি যেন একটা মনে করে আবার ঘুরে আব্রাহামের কাছে আসে। বেশ ঝুঁকে আব্রাহামের গাড়ির উইন্ডোতে দু হাত রেখে বলে ওঠে, আপনার টাইমে আয়েগা। এই বলে আয়াত ভেতরে চলে যায়, আর আব্রাহাম একজনকে ফোন দেয়।